বন্ধুরা, আপনারা কি জানেন থরের মধ্যে এমন একটি ম্যাডনেস রয়েছে যেটিকে আমরা আজ পর্যন্ত মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে দেখতে পাইনি। এমনকি আপনারা কি জানেন কি গড থরকে এমন কথা বলেছিল যেটির জন্য থর পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে যাবে। এমনকি আপনারা জানেন কি ওডিন মিওনির মধ্যে এমন কিছুকে বন্দি করে রেখেছে, এই জন্যই মিওনির একটি ভয়ঙ্কর অস্ত্র। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে দেখতে পাওয়া থর এখনো পর্যন্ত পুরো থরে পরিবর্তন হতে পারেনি। এখনো থরের সাথে জুড়ে থাকা এমন অনেক কথা রয়েছে যেটি থরকে এমন একটি ক্যারেক্টারে পরিবর্তন করে দেয় যেটির সম্বন্ধে আপনাদের কোন রকম আইডিয়াই নেই। এই ভিডিওটি এটির সম্বন্ধে রয়েছে, থরের সাথে জুড়ে থাকা এমন 10টি কথা যেটিকে আমরা এখনো পর্যন্ত মার্ভেল মুভির মধ্যে দেখতে পাইনি। চলুন শুরু করা যাক। নাম্বার 10, ওয়ারিয়ার ম্যাডনেস। এটি আসলে থরের সেই পাওয়ার যেটিকে ফরবিডেন বলা হয়। আসলে ওয়ারিয়ার ম্যাডনেস এর কনসেপ্টকে নেওয়া হয়েছিল ওল্ড নর্থ অফ আইডিয়াস অফ সার্কেল রেড থেকে, যেখানে বলা হয় পার সার্কেল আসলে সেই ওয়ারিয়ার যাদের ব্লাড লস অনেক কম হয়ে থাকে, এমনকি তারা নিজেদের সেভারির জন্যই পরিচিত। এমনকি থরের কাছেও এমন ধরনের টেন্ডেন্সি রয়েছে। কিন্তু ওয়ারিয়ার অফ ম্যাডনেস এর মধ্যে এমন কি হয়ে থাকে যেটি ওডিনের লয়ার হিসাবে এটিকে একটি ম্যালেসিস মেলোডি এবং আনপ্যাটার্ন সিন বলা হয়। এটি আসলে হলো এমন একটি পাপ যার কোন রকম ক্ষমা নেই। এবং থর যখন ওয়ারিয়ার অফ ম্যাডনেস এর মধ্যে থাকে তখন কিছু জিনিস পরিবর্তন হয়ে যায়, যেমন ইনক্রিজ স্ট্রেংথ, স্ট্যামিনা, ভার্নাবিলিটি। কিন্তু যেই বিষয়টি তাকে আনপ্যাটার্নেবল বানিয়ে দেয় সেটি হলো ওয়ারিয়ার অফ ম্যাডনেস এর সাথে আসা পার্সার্কাল রেস এবং আনরিজেবলনেস। অর্থাৎ থর এই মোডের মধ্যে একটি মনস্টারে পরিবর্তন হয়ে যায়। সে কোনো ধরনের রেস্টকে বুঝতে পারবে না, এমনকি সে কোনো ধরনের লিমিটকেও দেখবে না। এমনকি তার কাছে কোনো রকম লিমিট থাকবে না ভায়োলেন্সকে জাজ করার জন্য। সে তো শুধুমাত্র একটি র্যাম্পেজের মধ্যে বেরিয়ে পড়বে, এরপরে সে যতটা পরিমাণে ধ্বংসকে মাতাবে এই সময়ের মধ্যে সে কোন রকম শত্রুকেও দেখবে না, এমনকি কোন রকম বন্ধুকেও না। নাম্বার 9, আনওয়ার্দিনেস ডিউ টু গড। এটিকে তো আমরা সবাই জানি যে কমিকের মধ্যে থর একটা লম্বা সময়ের জন্য আনওয়ার্দি ছিল, যেটিকে আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের থরের প্রথম মুভির মধ্যেও দেখতে পেয়েছিলাম। কিন্তু থরের আনওয়ার্দি হওয়ার সব থেকে বড় ইম্প্যাক্ট হলো যেটিকে এমসিইউর মধ্যে গড এসে যাওয়ার পরে আমাদেরকে দেখানো হয়নি। কমিকের অরিজিনাল স্টোরি লাইনের মধ্যে নিক ফিউরি থরের কানে কিছু বলে দেয়, যেটিকে শোনার পর থর নিজেই আনওয়ার্দি হয়ে যায়। এবং ওই কথাটি কি ছিল সেটিকে আমরা আনওয়ার্দি থরের ইস্যু নাম্বার 5 এর মধ্যে দেখতে পাই, যেখানে নিক ফিউরি বলেছিল গড ওয়াজ রাইট। এই তিনটি কথাই এতটাই ভারী ছিল যে যেটির আলাদাই একটি ব্যাপার ছিল। আসলে গড যেই কারণের জন্য এসেছিল সেটি তো পুরো গডের প্রজাতিকেই চ্যালেঞ্জ করে থাকে। গডের আইডিওলজি এবং তাদের ফিলোসফি খুবই বেশি স্কিউড ছিল এবং এটি একটি থ্রেট ছিল গডদের জন্য। এই জন্যই গডের সাথে সামনা করার পর থর যখন এটি সত্যের সাথে মুখোমুখি হয়, আসলে গডদের সম্বন্ধে ঠিকই ছিল। এবং আজকে থর যেই সমস্ত কাজগুলোকে করছে সেটি তো গডের ফিলোসফির মধ্যেই ছিল, যেখানে সে গডের নেচারকে এক্সপ্লেন করেছিল। এবং ওই সেন্স অফ ডিসিলিউশন এবং এক্সিস্টেন্স ক্রাইসিস থরকে পুরোপুরিভাবেই আনওয়ার্দি বানিয়ে দেয়। এই কাহিনীটি আসলে থরের পার্সোনালিটি এবং তার স্টোরিকে বলে থাকে, কিন্তু এটিকে হয়তো আমরা এমসিইউর মধ্যে আর কখনোই দেখতে পাবো না। নাম্বার 7, হোয়েন থর লস্ট হিজ আর্ম। যারা জেসন অ্যারোডের আনওয়ার্দি থর থেকে শুরু করে মাইটি থর থেকে ওয়ার অফ মিলিয়ন সাগাকে কভার করেছে, এমনকি ওই ইভেন্টের সাথে জুড়ে থাকা কোনো ইমেজকেও যদি দেখে থাকে তাহলে ওখানে আপনি অবশ্যই এটিকে দেখে থাকবেন যে থরের বাম হাতটি একটি উরু মেটাল দিয়ে তৈরি একটি হাত। কমিকের মধ্যে থরের বাম হাতটি কেটে গিয়েছিল এবং এটিকে করতে পারা আর কেউ নয় বরং ম্যালিকের ছিল। এই কথাটি ছিল যখন অ্যাসগার্ডিয়ান তৈরি হয়ে যাওয়ার পর ম্যালিকের যখন ওয়ার অফ রেলমের মধ্যে বেরিয়ে পড়ে তখন সে নিজের ইনিশিয়াল ফেজের মধ্যে ছিল, তখনই তার সাথে থরের লড়াই হয়ে যায়। থর যে কিছু সময় আগেই আনওয়ার্দি হয়ে গিয়েছিল সে ওই মেন্টাল স্টেটের মধ্যে ছিল না যেখানে সে ম্যালিকেতের সাথে লড়াই করতে পারত, এবং ওই লড়াইয়ের মধ্যে ম্যালিকেট থরের বাম হাতকে কেটে দেয়। এটি খুবই বড় একটি আইকনিক সিগনেচারে পরিবর্তন হয়ে যায় থরের জন্য। এবং এর পর থেকে আমরা থরকে সবসময় তার বাম হাতের মধ্যে উরু মেটালের হাতকে দেখতে পাই। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যেও ম্যালিকেটকে তো নিয়ে আসা হয়েছিল, কিন্তু ওই ক্যারেক্টারটি হালকা সময়ের মধ্যেই ওখান থেকে চলে যায়। এই জন্য আমরা একটি হাত থেকে থরকে আর কখনোই দেখতে পাবো না। নাম্বার 6, অ্যারোগেন্স। যারা এখনো পর্যন্ত থরকে কমিকের মধ্যে পড়েছে তারা খুব ভালোভাবেই জানবে থর কমিকের মধ্যে কতটা বেশি পরিমাণে অ্যারোগেন্ট এবং প্রাইডফুল। এবং এই অহংকারের কিছুটা অংশ আমরা প্রথম থর মুভির মধ্যে এবং আমরা অ্যাভেঞ্জার্স মুভির মধ্যে দেখতে পাই। এখানে ক্যাপ্টেন আমেরিকা থরকে তার মিওনিরকে রাখার জন্য বলে, কিন্তু সে এটির জন্য রেগে যায় একটি মানুষের এতটা কিভাবে সাহস হতে পারে একটি দেবতাকে ওটা দিতে পারে। কিন্তু থর
কমিকের মধ্যে এর থেকেও বেশি অহংকারী। 2007-এর থর ভলিউম 3 এর মধ্যে টনি যখন সিভিল ওয়ারের পরে থরের সাথে দেখা করে তখন সে থরকে পরিবর্তন হয়ে যাওয়া সিনারিও এবং রেজিস্ট্রেশন অ্যাক্টের সম্বন্ধে বলতে থাকে, কিন্তু থর এটিকে শুনে রেগে যায়। একটি মানুষ হয়ে টনির এতটা কিভাবে সাহস হতে পারে যে থরের জেনেটিককে ব্যবহার করে থরের জন্য একটি ক্লোনকে বানালো, এবং এই কারণেই থর টনিকে ম্যান হ্যান্ডেল করে দেয় এবং সে বলতে থাকে আমি হলাম গড অফ থান্ডার এবং তুমি হলে এক প্রকারের মানুষ, এবং তুমি নিজের গভর্নমেন্টকে গিয়ে বলে দাও তাদের কাছে যদি পাওয়ার থাকে তাহলে আমার সাথে লড়াই করুক, আমি তাদেরকে দেখিয়ে দিব আসল পাওয়ার কি হয়ে থাকে। এটি আসলে থরের সত্যতা। সে আসলে মানুষের সাথে থেকে মানুষের জন্য লড়াই করতে পারে, কিন্তু সে কোন রকম মোটার নয়, এবং কেউ যদি তাকে এবং তার হিরোইজমকে চ্যালেঞ্জ করে তাহলে থর কখনোই পিছিয়ে যায় না। নাম্বার 6, গড টেম্পেস্ট। এটি আসলে এমন একটি ঝড় যাকে মাদার অফ থান্ডার বলা হয়, এমন একটি ঝড় যার সাইজ একটি গ্যালাক্সির থেকেও বড়, এবং এটির সম্বন্ধেই একটি কাহিনী শোনা হয়, এবং যেটির সম্বন্ধে কাহিনী শোনানো হয় গড টেম্পেস্টের ঝড় এতটাই তীব্র ছিল যে যার ফলে সেটি প্ল্যানেটকেই তার অরবিট থেকেই উড়িয়ে দিত, এমনকি তারাদেরকে মোমবাতির মতোই বুঝিয়ে দিতে পারত। কিন্তু ওই গড টেম্পেস্টের সাথে অনেকদিন ধরে লড়াই করার পর ওডিন ওটিকে একটি উরুমেটালের মধ্যেই বন্দি করে নেয় এবং এটিই পরে পরিবর্তন হয়ে যায় মিওনিরে। গড টেম্পেস্টের এই কাহিনীকে তো আপনারা জেনেই থাকবেন, কিন্তু গড টেম্পেস্টের মজার কথা হলো এই যে এই আর্কটি মিওনিরের মতো হাতিয়ারকেও একটি সিগনিফিকেন্স দিয়ে দেয় এবং ওটিকে থরের জীবনের খুবই বড় একটি পার্টও বানিয়ে দেয়। কিন্তু গড টেম্পেস্টকে এখানে নেওয়া এই জন্য খুবই বেশি জরুরি, কারণ থর যেমন ভাবে এই স্টর্মকে আবার রিস্টোর করলো গড অফ রেলমের মধ্যে, এই জিনিসটি আমাদেরকে দেখিয়ে থাকে থর সারা জীবনের জন্যই ডেস্টিন ছিল ওডিনকে সারপাস করার জন্য। এরপরে সানের কোরের মধ্যে যখন থর আবার গড টেম্পেস্টকে পেয়ে যায় তখন থরের শুধুমাত্র একটি ইশারাতেই গড টেম্পেস্ট আবার মিওনিরকে তৈরি করে দেয়, এবং গড টেম্পেস্টই হলো সেই প্রমাণ থরের আনচ্যালেঞ্জ গডহুডের। এটি পুরনো গডফাদারকেও সারপাস করে দেয়। নাম্বার 5, পিটার রেভিল। পিটার রেভিলকে নিয়ে আমরা ইস্টার এগ দেখে নিয়েছি, কিন্তু এই ক্যারেক্টারকে আমরা এখনো পর্যন্ত মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে দেখতে পাইনি, কিন্তু মার্বেল কমিক থেকে যারা পিটার রেভিলকে জানে তারা তো এটিকে খুব ভালোভাবেই জানবে যে পিটার রেভিলের এমসিউর মধ্যে থাকা এমসিইউ কে কতটা বেশি সুবিধা দিতে পারত, কারণ কমিকের মধ্যে থর এবং পিটার রেভিল যতবারই একে অপরের সাথে লড়াই করেছিল সেই সমস্ত ফাইটের এন্ড রেজাল্ট এটি হয়ে থাকতো থর এবং পিটার রেভিল প্রায় ম্যাচেবল স্ট্রেংথ, পাওয়ার এবং অন্যান্য জিনিসের মধ্যে। এমনকি পিটার রেভিল এবং থরের মধ্যে কে বেশি পাওয়ারফুল এটিকেই দেখার জন্য ওডিন নিজেই ইন্টারফেয়ার করেছিল এবং সে এমন একটি ফাইটকে তৈরি করেছিল যেখানে এই দুটো ক্যারেক্টারের কাছ থেকে তাদের ইনেন্সকে ছাড়িয়ে নেওয়া হয়। সবকিছুকেই সরিয়ে দেওয়ার পর এই দুটো ক্যারেক্টারদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, কিন্তু এরপরেও এই ম্যাচটি ড্রতেই শেষ হয়ে যায়। এই কারণে পিটার রেভিল একটি অ্যাসগার্ডিয়ান না হওয়ার পরেও সে মিওনিরের জন্য বার্দি। কিন্তু এই কথাকে বন্ধুরা আপনারা মনে করে রাখবেন, থর যতক্ষণ পর্যন্ত চিন্তা দিয়ে লড়াই করে ততক্ষণ পর্যন্ত পিটার রেভিল তার বরাবরের হয়ে থাকে, কারণ কমিকের মধ্যে আমরা আগে দেখতে পাই থর যদি অল আউট চলে যায় তখন পিটার রেভিল থরের আশেপাশেও থাকতে পারবে না। নাম্বার 4, রুন কিং থর। এটি হলো থরের সব থেকে পাওয়ারফুল ফর্ম। আমরা পুরো মার্বেল কমিকের মধ্যে থরের যেই সমস্ত ফর্মগুলোকে দেখতে পেয়েছি তার মধ্যে সব থেকে পাওয়ারফুল ফর্মই হলো রুন কিং থর। এটি আসলে থরের সেই ফর্ম যার কাছে এনসিয়েন্ট রুনের সমস্ত পাওয়ার রয়েছে, তার কাছে ওডিন ফোর্সও রয়েছে, এমনকি তার কাছে উইজডমও রয়েছে। রুন কিং থর আসলে এতটাই পাওয়ারফুল যে যার ফলে সে শুধুমাত্র নিজের চিন্তাকেই ব্যবহার করে সে ম্যাঙ্গোকে এক্সিস্টেন্স থেকে মুছে দিয়েছিল, এমনকি সে লোকির মাথাকে কেটে দেওয়ার পর তাকে জীবন্ত রেখেছিল, এমনকি সে ওয়ালালা পর্যন্ত ডাইমেনশনাল ব্যারিয়ারকেও ভেঙে দিয়েছিল, এবং সে দোসু সিটাপনকে একটি ব্লো সাহায্যেই মেরে দিয়েছিল, এমনকি সে র্যাগনারক সাইকেলকেই পুরোপুরি ভাবে চেঞ্জ করে দেয়। এমনকি রুন কিং থর এখানেই থেমে থাকেনি, এই জন্যই সে নিজেকে ইটার্নিটির সাথে জুড়ে নেয়, অর্থাৎ থর নিজের রুন কিং থর ফর্মের মধ্যে অমনিপোটেন্ট এবং অমনিসিয়েন্ট হয়ে থাকে, এবং যখন সে নিজেকে ইটার্নিটির সাথে যুক্ত করে নেয় তখন সে অমনিপ্রেজেন্টিভেও পরিবর্তন হয়ে যায়। নাম্বার 3, কসমিক সাইড। এটিকে খুব কম মানুষই জানবে, কিন্তু আপনি কি জানেন মার্বেলের জন্য থরই সেই ক্যারেক্টার ছিল যা স্টোরিকে ব্যবহার করা হতো মার্বেলের কসমিক সাইকেলকে এক্সপ্লেন করার জন্য। থর এবং তার অ্যাডভেঞ্চার শুরু থেকেই খুবই জনপ্রিয় ছিল সমস্ত ধরনের কসমিক জার্নির জন্য, যেমন সিলভার এজ কমিকের মধ্যে তার ক্যারেক্টারের সাথে দেখা করা, সিলিস্টিয়ালদের তার স্টোরির মধ্যে থাকা। আসলে এটিকে জেসন অ্যারন ট্রান্সফার করেছিল এবং একটি অন্য লেভেলের মধ্যে নিয়ে যায় 2012-র থর দ্য গড অফ থান্ডার স্টোরি লাইনের মধ্যে, যেখানে সে ইন্ট্রোডিউস করায় গডকে। জেসন অ্যারন যতক্ষণ পর্যন্ত মার্বেলের মধ্যে ছিল
ততক্ষণ পর্যন্ত সে থরকে একটি কসমিক বিংয়েই পরিবর্তন করে রেখেছিল। আসলে সে হলো এমন একটি ক্যারেক্টার যে ভিন্ন ভিন্ন ইউনিভার্সের মধ্যে গিয়ে লড়াইকে করে থাকতো। কসমিক ইভেন্টের সমস্ত ভারী ছিল থরের উপর, সেটিকে আমরা গড এবং গড বমের ইভেন্টকেই নিক না কেন, থরের কাঁধের মধ্যেই কসমিকের পুরো দায়িত্ব আসত এবং এরপরে আমরা এমসিউর মধ্যে এটিকে এক্সপ্লোর হতে দেখতে পাইনি। নাম্বার 2, থর লেভেল ভিলেন। থরের ভিলেন গুলো হলো মার্ভেলের সেই অংশ যাদেরকে নিয়ে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স সবসময় স্ট্রাগল করে গিয়েছে। থরের 4টি মুভিকে নিয়ে র্যাগনরিক সেই মুভি ছিল যেখানে আমরা একটি ভালো ভিলেনকে দেখতে পাই, কিন্তু কমিকের মধ্যে থরের ভিলেনের কোন রকম কমতি নেই, যেমন ম্যাঙ্গক, গডবোম, ওলিগ, এনচারেট এবং আরো অনেকে। এবং এর মধ্যেও আমরা ম্যাঙ্গককে সব থেকে উপরে রাখতে চাই। আপনারা ম্যাঙ্গককে ডিসি ইউনিভার্সের ডুমসডেও বলতে পারেন, কারণ ডিসি ইউনিভার্সের মধ্যেও যখন ডুমসডে কোনো লয়ের মধ্যে ঢুকে যায় তখন ওই লয়াকে শেষ করা একটি অসম্ভব কাজ হয়ে যায়। তেমনই পরিস্থিতি ম্যাঙ্গকের সাথে হয়ে থাকে। ম্যাঙ্গক আসলে ক্রিয়েটই হয়েছিল একটি পুরো প্রজাতির ঘৃণার দ্বারা। এই জন্য সে এমন একটি ফোর্স অফ ডিস্ট্রাকশন যার সাথে লড়াই করা খুবই একটি অসম্ভব কাজ। এই জন্যই কেউ যদি ম্যাঙ্গকের সাথে লড়াই করে থাকে তখন সে যতটা পরিমাণে ঘৃণা এবং জোর দিয়ে লড়াই করবে তখন ম্যাঙ্গক ধীরে ধীরে আরো বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে যাবে। এই জন্যই ম্যাঙ্গকের সাথে লড়াই যতক্ষণ ধরে চলতে থাকবে তখন ম্যাঙ্গকের জেতার চান্স আরো বেশি হয়ে যাবে। এই জন্যই ম্যাঙ্গক পুরো অ্যাসগার্ডের সব থেকে পাওয়ারফুল ভিলেনের মধ্যে একজন। এমনকি এর সাথে আপনারা গড বুমকেও তো জেনেই থাকবেন, যেটিকে গড বানিয়েছিল পুরো মাল্টিভার্স থেকেই সমস্ত গডদেরকে মারার জন্য। এবং এখনো পর্যন্ত আমরা পুরো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে থরের কোন রকমই এমন ভিলেনকে দেখতে পাইনি। নাম্বার 1, এ ট্রু গড। থর আসলে এমন একটি ইউনিভার্সাল কনসেপ্ট, এই জন্যই এটি তার নিয়তি হয়ে থাকে, যার ফলে সে সবকিছু হয়ে যাওয়ার পরেও একটি রুলার এবং গডফাদার হয়ে থাকবে। এবং এটিকে আমরা ভিন্ন ভিন্ন সময়ের মধ্যে ভিন্ন ভিন্ন স্টোরি লাইনের মধ্যেও দেখতে পেয়েছি এবং এটিকে আমরা গডের ফাইটের মধ্যেও দেখতে পাই। যখন গড বম অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল তখন এটিকে বলা হতে থাকে পুরো মাল্টিভার্সের মধ্যে ধীরে ধীরে গডরা মারা যেতে শুরু করে দিয়েছে এবং এটি এতটাই বেশি পরিমাণে ইন্টেন্স ছিল যে যার ফলে অলফাদার ওডিনও নিজের হাঁটুর মধ্যে এসে গিয়ে থরের কাছে প্রার্থনা করতে শুরু করে দেয় এবং বলতে থাকে বি দা সেভিয়ার সান এবং বি দা গড অফ গডস। এবং ওই সময়ের মধ্যেই থর ওই গড বমের সাথে লড়াই করতে থাকে, এমনকি সে ওই লড়াইয়ের মধ্যে বেঁচেও ছিল। কিন্তু ওই গড বমের প্রভাবেই পুরো মাল্টিভার্সের মধ্যে গডরা মারা যাচ্ছিল। এমনকি যখন ব্ল্যাক উইন্টারের ইভেন্টও এসে যায় তখন আমাদেরকে এটিই বলা হয়েছিল এই ফোর্স অফ ডিস্ট্রাকশনকেও শুধুমাত্র থরই আটকাতে পারে। এমনকি ওয়ার অফ রেলমের মধ্যেও একটি মোমেন্ট রয়েছে যেখানে দা থিং ফিউচারের মধ্যে চলে যায় ফিউচার থরকে আনার জন্য এবং সে সময়ের একটি শেষ প্রান্তে পৌঁছে যায় এবং সে জানতে পেরে যায় যে থরই আসলে হলো গডফাদার। এমনিতে মার্ভেলের মধ্যে অনেক গড এবং স্কাই ফাদার রয়েছে, কিন্তু ওর মধ্যে থরই আসলে হলো একটি ট্রু গড। সেই আসলে হলো সেই গড যে পুরো মাল্টিভার্সকেই সেভ করার জন্য তৈরি হয়েছিল, যার ডেস্টিনি হলো পুরো মাল্টিভার্সকেই বাঁচিয়ে রাখা। এই জন্য হিরোইজমের দিকেও থর আগে রয়েছে। এটি ছিল থরের 10টি জিনিস। এটিকে যদি আমরা মার্ভেল মুভির মধ্যে দেখতে পেয়ে যাই তখন এমসিইউ পুরোপুরিভাবেই পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরা, এই 10টি জিনিসের মধ্যে আপনারা কোন জিনিসকে সিনেমাটিক ইউনিভার্সের থরের মধ্যে দেখতে চান সেটিকে আপনারা কমেন্ট করেও বলতে ভুলবেন না।